মহাবিশ্বে এমন একটি বস্তু যেখানে পদার্থবিজ্ঞানের সূত্র হয়ে যায় অকার্যকর, স্থানকাল যেখানে শূন্য এবং আলো রূপান্তরিত হয় অন্ধকারে, যার ঘটনা দিগন্ত অতিক্রমে বস্তু ধাবিত হয় অস্তিত্বহীনতায়, আর জ্ঞানের জগতে তৈরি হয়ে জ্ঞানের সীমাবদ্ধতাকে রূঢ়ভাবে স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, আমি ব্ল্যাক হোলের কথা বলছি। ব্ল্যাক হোল আমাদের ইউনিভার্সের সবথেকে চমকপ্রদ অবজেক্টগুলোর মধ্যে অন্যতম, একই সাথে রহস্যজনক, ভয়ঙ্কর এবং সর্বগ্রাসীও বটে। ব্ল্যাক হোলের ইতিহাস খুব বেশি পুরনো নয়। আজ থেকে শত বছর আগেও ব্ল্যাক হোল বিষয়ে কেউ কিছুই জানত না। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির বদৌলতে ব্ল্যাক হোল ধারণার জন্ম হয়। থিওরি অফ রিলেটিভিটির দুটি অংশ রয়েছে: থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি এবং থিওরি অফ জেনারেল রিলেটিভিটি। বিংশ শতাব্দীর পূর্বে সময় বিষয়ে আমাদের ধারণা ছিল একটাই: সময় অ্যাবসোলিউট। একটিমাত্র ঘড়ি কল্পনা করা হতো মহাবিশ্বের সকল বস্তুর জন্যে। যে অবস্থানে যেভাবেই থাকুক না কেন, সবার সময় একটি নির্দিষ্ট গতিতে প্রবাহমান। আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটির কারণে সময় সম্পর্কে আমাদের যে ধারণা ছিল তার পুরোপুরি বিপরীত এক ধারণার মধ্যে উপনীত করে। সময় অ্যাবসোলিউট নয়, এটা আপেক্ষিক। প্রত্যেকের জন্য তার সময় ভিন্ন, রিলেটিভ টু আদার্স। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশিত হয় 1905 সালে, যেখানে আইনস্টাইন স্পিড সময়ের উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি এমন একটি স্পেসশিপে বসে আছেন যার গতি অবিশ্বাস্য রকমের ফাস্ট, যা অনেক দ্রুত গতিতে ট্রাভেল করতে সক্ষম। এই স্পেসশিপে আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনার সময় ধীর গতিতে প্রবাহিত হবে, রিলেটিভ টু পৃথিবীতে প্রবাহিত সময়ের সাপেক্ষে। রিলেটিভ এই জন্য বলা হচ্ছে, আপনি যে দ্রুতগতির স্পেসশিপে বসে ট্রাভেল করছেন, আপনার সময় যে ধীর গতিতে প্রবাহিত হচ্ছে সেটা আপনি বুঝতেই পারবেন না। আপনার কাছে মনে হবে সময় যেমন স্বাভাবিক গতিতে প্রবাহিত হয় ঠিক সেভাবেই প্রবাহিত হচ্ছে। কিন্তু যখন আপনি এই ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসবেন, তখন অ্যাকচুয়ালি উপলব্ধি করতে পারবেন স্পেসে আপনার সময় কতটা ভিন্নভাবে প্রবাহিত হচ্ছিল। আর এই ঘটনাটিকে কাইনেমেটিক টাইম ডাইলিউশন বলে। শুধুমাত্র উচ্চ গতি সময়কে প্রসারণ করে না, গ্র্যাভিটিও সময়কে প্রসারণ করে, যা আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সূত্রের মাধ্যমে এক্সপ্লেইন করেছেন। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশিত হয় 1915 সালে। অ্যাকর্ডিং টু আইনস্টাইন, যে বস্তু যত বেশি গ্র্যাভিটির মধ্যে অবস্থান করবে তার সময় তত ধীর হয়ে যাবে, রিলেটিভ টু যে বস্তু কম গ্র্যাভিটির মধ্যে অবস্থান করবে তার সাপেক্ষে। বিষয়টি বুঝতে হলে স্থানকালের বক্রতা কি সেটা জানতে হবে। আসুন স্পেস টাইমকে একটি চাদর হিসেবে কল্পনা করি, যার ওপর আমাদের প্ল্যানেটারি সিস্টেম রাখা আছে। এদের মধ্যে যার ভর বেশি সে স্পেস টাইম চাদরকে তত বেশি গভীরে বাঁকিয়ে ফেলবে। স্পেস টাইমের অধিক বক্রতার ফলে স্পেস টাইমের প্রসারণ ঘটবে এবং সময় স্লো হবে। ভরের কারণে স্থানকালের বেঁকে যাওয়ার ঘটনাকে স্থানকালের বক্রতা বা স্পেস টাইম কার্ভেচার বলে। আর ভরের কারণে এই সময় প্রসারণকে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলিউশন বলে। গ্রেট ফিল্ম ডিরেক্টর ক্রিস্টোফার নোলান 2014 সালে তার ইন্টারস্টেলার মুভিতে টাইম ডাইলিউশন বিষয়ক একটি ঘটনা সায়েন্টিফিক্যালি উপস্থাপন করেন। যারা মুভিটি দেখেছেন তারা জানেন, আর যারা এখনও মুভিটি দেখেননি আশা করছি দেখে নেবেন। মুভিতে আমরা দেখি গার্গেনচুয়া নামক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের নিকট মিলার নামক একটি প্ল্যানেট রয়েছে। গার্গেনচুয়ার এক্সট্রিম গ্র্যাভিটির প্রভাবে আশেপাশের সকল বস্তুর সময় খুব ধীর গতিতে প্রবাহিত হচ্ছিল। কেন্দ্রীয় চরিত্র কুপার যখন সঙ্গীয় অ্যাস্ট্রোনট ব্র্যান্ডকে নিয়ে মিলার প্ল্যানেটে অবতরণ করেন, এক্সট্রিম গ্র্যাভিটির কারণে তাদের সময় যে ধীর গতিতে প্রবাহিত হচ্ছে সেটা তারা কেউই অনুভব করতে পারেনি। উক্ত প্ল্যানেটটিতে তারা 3 ঘন্টার একটু বেশি সময় অতিবাহিত করেন। 3 ঘন্টা পর যখন তারা মূল স্টেশনে ফিরে আসে, তারা একটি বিষয় লক্ষ্য করে বিস্মিত হয়, আর সেটা হচ্ছে 3 ঘন্টা পূর্বে যখন কোপাইলট রমিলিকে মূল শিপে রেখে মিলার প্ল্যানেটে গিয়েছিল তার বয়স 23 বছর বেড়ে গিয়েছে। এক্সট্রিম গ্র্যাভিটির কারণে মিলার প্ল্যানেটে কেটে যাওয়া 1 ঘন্টা
পৃথিবীতে কেটে যাওয়া 7 বছরের সমান ছিল। গ্র্যাভিটি শুধুমাত্র সময়কে প্রভাবিত করে না, একই সাথে হিট, সাউন্ড এবং লাইট এই সকল এনার্জিকেও প্রভাবিত করে। আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি প্রকাশের পর ব্ল্যাক হোলের এই কনসেপ্ট শুধুমাত্র থিওরির মধ্যেই সীমাবদ্ধ ছিল। আইনস্টাইন মনে করতেন গ্র্যাভিটি লাইটকে প্রভাবিত করে, আর এমন অবজেক্ট হয়তো মহাবিশ্বে থাকতে পারে যা লাইটকে অ্যাবজর্ব করে। জার্মান ফিজিসিস্ট কার্ল শোয়ার্জশিল্ড ম্যাথমেটিক্যালি প্রমাণ করেন বিশাল ভরের কোনো বস্তুকে যদি কম্প্রেস করে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, তাহলে স্পেস টাইমের যে বক্রতা হবে তা হবে এক্সট্রিম। মূলত বিশাল ভরকে একটি ছোট পরিসরে কম্প্রেস করলে স্থানকালের ওপর এই ধরনের প্রভাব তৈরি হয়, যার সূত্রের ওপর ভিত্তি করে ব্ল্যাক হোলের ধারণার সৃষ্টি। সেই আইনস্টাইন ব্ল্যাক হোলের অস্তিত্বকে অস্বীকার করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত আইনস্টাইন মনে করেছেন থিওরিটিক্যালি ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রমাণ করা গেলেও বাস্তবে এমন অবজেক্ট মহাবিশ্বে কোথাও নেই। গ্র্যাভিটি বিষয়ে ইন্টারেস্টিং একটি ফান ফ্যাক্ট যা আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটির মধ্যে উল্লেখ ছিল। লাইটের স্পিড গ্র্যাভিটি ইনফ্লুয়েন্সকে লিমিট করে। গ্র্যাভিটি ফোর্স ইনস্ট্যান্ট সকল স্থানে অনুভূত হয়, বিষয়টি এমন নয়। গ্র্যাভিটি ইনফ্লুয়েন্সের আপার লিমিট হচ্ছে আলোর গতি। বিষয়টি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। ধরুন সূর্য হঠাৎ করে গায়েব হয়ে গেল, আর এটা বুঝতে আমাদের 8.3 মিনিট সময় লাগবে, কারণ সূর্য থেকে আলো আমাদের চোখে পৌঁছাতে 8.3 মিনিট সময় নেয়। অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, সূর্য গায়েব হয়ে যাওয়ার কারণে গ্র্যাভিটেশনাল ইম্প্যাক্ট যেটা তৈরি হবে সেটা উপলব্ধি করতে আমাদের 8.3 মিনিট সময় লাগবে। থিওরি অফ জেনারেল রিলেটিভিটি নিয়ে অনেক সায়েন্টিস্ট গবেষণা করেছেন। কার্ল শোয়ার্জশিল্ড, জোহানেস ড্রোস্তে, সুব্রামনিয়াম চন্দ্রশেখর বেশ কিছু সমীকরণ ছিল যা সমাধান করেছেন এবং সমাধানের চেষ্টা চালিয়েছেন। এই সকল ইকুয়েশন সলিউশনের পর তারা থিওরিটিক্যালি প্রমাণ করতে সক্ষম হয়েছেন ব্ল্যাক হোল নামে কিছু একটা মহাবিশ্বে বিরাজমান। ব্ল্যাক হোল শব্দটি ব্ল্যাক হোল নামক অবজেক্টটিকে কতটা জাস্টিফাই করে। ব্ল্যাক হোল শব্দটির আক্ষরিক অনুবাদ করলে অর্থ দাঁড়ায় একটি গহ্বর যা কৃষ্ণ, মানে স্পেসে এমন একটি ফাঁকা স্থান যেখানে আলোর অস্তিত্ব নেই। বিজ্ঞানীদের সকল থিওরি থেকে আমরা বুঝতে পারি ব্ল্যাক হোল শব্দের আক্ষরিক অনুবাদের যে অর্থ, আসলে ব্ল্যাক হোল সেরকম কোনো বস্তু নয়। ব্ল্যাক হোলের জন্ম স্টার থেকে, আর এর ভিতর কিছু না কিছু অবশ্যই রয়েছে যা একেবারেই শূন্য নয়। একটি তারা কিভাবে ব্ল্যাক হোলে পরিণত হয়? তারার ভিতর নিউক্লিয় ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়, আর এই নিউক্লিয় ফিউশন বিক্রিয়া তারার শক্তির প্রধান উৎস। নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার কারণে তারার আউটার লেয়ারের প্রসারণ ঘটে, কিন্তু গ্র্যাভিটির কারণে সেই প্রসারণ প্রশমিত হয়, ফলে স্টার একটি সাম্যাবস্থায় বজায় থাকে। তারার মধ্যে যে জ্বালানি রয়েছে তা অফুরন্ত নয়। একটা সময় পর এই জ্বালানি শেষ হবে। যখন তারার জ্বালানি ফুরিয়ে যায়, তখন গ্র্যাভিটির বিপরীতে কাজ করার জন্য অন্য কোনো শক্তি অবশিষ্ট থাকে না। তখন একটি মহাজাগতিক ঘটনা ঘটে। খুব পাওয়ারফুল গ্র্যাভিটি সম্পূর্ণ তারাটিকে তার কেন্দ্রের দিকে সংকুচিত করতে থাকে। বিশাল ভরের তারাটি যখন কেন্দ্র বরাবর সংকুচিত হয়, তখন মহাবিস্ফোরণে তারার ম্যাটারগুলোকে আউটার লেয়ারের চারদিকে ছড়িয়ে দেয়, আর একেই সুপারনোভা বলে। তারার ভর যত বেশি হবে, গ্র্যাভিটি তত শক্তিশালী হবে। তবে তারার ভর যদি যথেষ্ট পরিমাণের বেশি হয়, গ্র্যাভিটি এতটাই শক্তিশালী হবে তা অনিয়ন্ত্রিতভাবে তারার ম্যাটারকে সংকুচিত করে ইনফিনিটলি প্রচণ্ড শক্তিতে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করবে। ফলাফল একটি ব্ল্যাক হোলের সৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বে যত স্টার রয়েছে সবাই কি ব্ল্যাক হোলে পরিণত হবে? উত্তর হচ্ছে না, কারণ ব্ল্যাক হোলে পরিণত হওয়ার একমাত্র প্রধান শর্ত তারার ভর। বিপুল পরিমাণ ভর বিশিষ্ট তারাই ব্ল্যাক হোলে পরিণত হবে। তারার ভরের ওপর ভিত্তি করে তারার পরিণতি কি হবে তা জানার চেষ্টা করি। স্টারের ভর যদি বেশি না হয়ে ছোট অ্যাভারেজ সাইজের স্টারের মতো হয়, তবে সেটা প্রথমে রেড জায়ান্টে পরিণত হয়,
এবং পরবর্তীতে বিস্ফোরিত হয়ে প্ল্যানেটারি নেবুলা অথবা হোয়াইট ড্রাফে পরিণত হয়। যদি অনেক বড় স্টার হয় যা অনেক ভারী, তাহলে তার জ্বালানি শেষে সুপার রেড জায়ান্টে পরিণত হয়। এই সুপার রেড জায়ান্টটি কনডেন্সড হয়ে বিস্ফোরণ ঘটে সুপারনোভায় পরিণত হয়। সুপারনোভায় পরিণত হওয়ার পর একটি কোর থেকে যায়। এই কোর যদি তুলনামূলক ছোট হয় তবে সেটি নিউট্রন স্টারে পরিণত হয়, আর কোর যদি তুলনামূলক বড় হয় সেটি ব্ল্যাক হোলে পরিণত হয়। মোদ্দা কথায়, যে পরিমাণ ভর তারার মধ্যে বিদ্যমান থাকে তা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে একটি বিন্দুতে সংকুচিত হলেই ব্ল্যাক হোলে পরিণত হয়। ভর কী পরিমাণে সংকুচিত হলে একটি স্টার ব্ল্যাক হোলে পরিণত হয় সেটা উদাহরণ দিয়ে বলি। আমাদের সূর্যের ভরের কোনো তারা যদি ব্ল্যাক হোলে পরিণত হতে চায়, তাহলে সূর্যের টোটাল ভরকে 3 কিলোমিটার ব্যাসার্ধের আয়তনের গোলকে পরিণত হতে হবে। 3,33,000 পৃথিবীর ভরের সমান সূর্যকে কম্প্রেস করে 3 কিলোমিটার ব্যাসার্ধের গোলকে সংকুচিত করতে পারলেই সূর্য ব্ল্যাক হোলে পরিণত হবে। তবে মজার বিষয় হচ্ছে, আমাদের সূর্য বড় হয়ে কখনোই ব্ল্যাক হোলে পরিণত হবে না। আমার গ্যালাকটিক বর্ষ এবং সূর্যের মৃত্যু ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, সূর্য কেন হোয়াইট ড্রাফে পরিণত হবে? এখন সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। সুব্রমণিয়াম চন্দ্রশেখর একজন ইন্ডিয়ান আমেরিকান অ্যাস্ট্রোফিজিসিস্ট। তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন আমাদের সূর্য ব্ল্যাক হোলে পরিণত হবে না। তিনি তার সূত্রের চন্দ্রশেখর লিমিট ভ্যালু দ্বারা নির্ধারণ করে দিয়েছেন একটি তারার ভর কী পরিমাণ হলে সেটি হোয়াইট ড্রাফ বা ব্ল্যাক হোলে পরিণত হবে, আর এই ভ্যালুকেই চন্দ্রশেখর লিমিট বলে। তার সূত্র অনুযায়ী একটি তারার ভর যদি আমাদের সূর্যের ভরের 1.4 গুণ বড় হয়, তাহলে সেটি হয় নিউট্রন স্টার হবে, নয়তো ব্ল্যাক হোলে পরিণত হবে। অপরদিকে যে সকল তারার ভর চন্দ্রশেখর লিমিটের নিচে, সেই সকল তারা প্ল্যানেটারি নেবুলা অথবা হোয়াইট ড্রাফে পরিণত হবে। তারার শেষ পরিণতি প্ল্যানেটারি নেবুলা, হোয়াইট ড্রাফ, নিউট্রন স্টার নাকি ব্ল্যাক হোল, সেটা আমরা জানলাম। এখন ব্ল্যাক হোলে কী রয়েছে এবং তা দেখতেই বা কেমন, সেটা জানার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু আইনস্টাইন, বস্তুর ভর যদি এক্সট্রিম হয় তাহলে গ্র্যাভিটি লাইটকে শোষণ করে। ব্ল্যাক হোলের গ্র্যাভিটি অত্যাধিক রকম বেশি হওয়ায় সেখান থেকে আলো রিফ্লেক্ট হয় না। ব্ল্যাক হোলের আশেপাশে ম্যাটার বা এনার্জি যাই থাকুক না কেন, সে সবাইকে গ্রাস করে নেয়। থিওরিটিক্যালি তার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেলেও বাস্তবে তাকে দেখা যাচ্ছে না। 1930 সালের পর ডিপ স্পেস পর্যবেক্ষণে রেডিওওয়েভ টেলিস্কোপ এবং এক্স-রে টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সেই সময়ে স্পেসে ব্ল্যাক হোলের উপস্থিতি বিষয়ে কোনো তথ্য গবেষকদের নজরে আসেনি। আমরা আকাশে যত তারা দেখি তাদের অধিকাংশই হচ্ছে বাইনারি স্টার। দুটি স্টার তাদের কাছাকাছি অবস্থানের কারণে নিজ নিজ গ্র্যাভিটির প্রভাবে যুক্ত থেকে ঘুরতে থাকলে আমরা তাকে বাইনারি স্টার বলি। 1970 সালে পল মার্ডিন বাইনারি স্টার পর্যবেক্ষণকালে লক্ষ্য করেন একটি বাইনারি স্টারের একটি স্টারকে দেখা যাচ্ছে কিন্তু অপর বস্তুটি দেখা যাচ্ছে না। এক্স-রে টেলিস্কোপে যে বস্তুটি দেখা যাচ্ছে না সেই স্থান থেকে এক্স-রে নির্গত হচ্ছে। বিষয়টি তিনি লক্ষ্য করেন এবং অদৃশ্য বস্তুটির ভর নির্ণয়ের জন্য গাণিতিক হিসাব করেন। তিনি হিসেব করে দেখেন যে বস্তুটি থেকে এক্স-রে নির্গত হচ্ছে তার ভর আমাদের সূর্যের ভরের 5 থেকে 6 গুণ বড়। চন্দ্রশেখর লিমিট অনুযায়ী ওই অদৃশ্য বস্তুটি, যার ভর সূর্যের ভরের 5 থেকে 6 গুণ বড়, সেটি আসলে একটি ব্ল্যাক হোল। বিষয়টি নিয়ে পল মার্ডিন একটি পেপার পাবলিশ করেন, কিন্তু তার পরিমাপকৃত অদৃশ্য বস্তুর ভর সঠিক কিনা সেটা নিশ্চিত না হয় অনেকে এই বস্তুটি ব্ল্যাক হোল কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে 1990 সালে প্যারালাক্স পদ্ধতি ব্যবহার করে পল মার্ডিনের ইনভিজিবল বস্তুটির দূরত্ব পরিমাপ করা হয়, যা সূর্য থেকে 6000 আলোকবর্ষ দূরে অবস্থিত। জ্যোতির্বিজ্ঞানী জোহান কেপলারের তারার ভর পরিমাপের একটি সূত্র রয়েছে, যেখানে তারার দূরত্ব জানা থাকলে সূক্ষ্মভাবে তারার ভর নির্ণয় করা সম্ভব। কেপলারের সূত্র ব্যবহার করে পল মার্ডিনের সেই অদৃশ্য বস্তুটির ভর পরিমাপ করা হয়, যা সূর্যের ভরের 15 গুণ। অবশেষে সবাই নিশ্চিত হয়
পল মার্টিনের ওই অদৃশ্য বস্তুটি আসলে একটি ব্ল্যাক হোল, আর এই ঘটনাটি আইনস্টাইনের ধারণাকে ভুল প্রমাণিত করে। যার তত্ত্বের উপর ভিত্তি করে ব্ল্যাক হোল ধারণার সৃষ্টি, সেই আইনস্টাইন ব্ল্যাক হোলের ধারণা প্রত্যাখ্যান করে পৃথিবীর সবথেকে বড় গণিত জার্নালে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেটিই ছিল ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রমাণের সবচেয়ে বড় বাধা। 1965 সালে ব্রিটিশ পদার্থবিদ রজার পেনরোজ গাণিতিকভাবে প্রমাণ করতে সক্ষম হন যে আইনস্টাইনের ব্রহ্মাণ্ডের অস্তিত্বহীনতা শুধু সম্ভবই নয়, এটা অনিবার্য। আর এই আবিষ্কারের জন্য 89 বছর বয়সী রজার পেনরোজকে 2020 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। পল মার্টিনের ইনভিজিবল বস্তুটি মানুষের ডিটেক্ট করা প্রথম ব্ল্যাক হোল, যার নাম সিগনেস X1। সিগনেস X1 নিয়ে গবেষণাকালে গবেষকগণ ইন্টারেস্টিং একটি বিষয় লক্ষ্য করেন। বাইনারি স্টারের যে স্টারটি দেখা যাচ্ছে, সিগনেস X1 তাকে গ্রাস করছে, এবং এইভাবে গ্রাস করতে থাকলে সিগনেস X1 ব্ল্যাক হোলটি একসময় বাইনারি স্টারটিকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে। সিগনেস X1 স্টারটিকে কাছ থেকে দেখলে এর চতুর্দিকে চক্রাকার একটি ডিস্ক দেখা যায়, যাকে অ্যাক্রিশন ডিস্ক বলে। এই অ্যাক্রিশন ডিস্ক আসলে প্রচণ্ড উত্তপ্ত গ্যাস এবং ডাস্ট, যা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের চারদিকে অবস্থান করে। ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্ক যখন তার আশেপাশের ম্যাটারকে গ্র্যাভিটি দ্বারা নিজের দিকে আকৃষ্ট করে, তখন ম্যাটারগুলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের চারপাশে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। অ্যাক্রিশন ডিস্কে থাকা গ্যাস এবং ডাস্ট প্রচণ্ড গতিতে ঘুরতে থাকার কারণে এদের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে এদের তাপমাত্রা প্রায় মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। ফলে সেখান থেকে উচ্চ শক্তি সম্পন্ন এক্স-রে রশ্মি নির্গত হয়। সিগনেস X1 এর আরও একটি অবাক করার মতো বিষয় হচ্ছে এর উচ্চ শক্তি সম্পন্ন জেটস, যা অ্যাক্রিশন ডিস্কের লম্ব বরাবর অবস্থান করে। কী কারণে এই জেটসের মাধ্যমে বিপুল পরিমাণ পার্টিকেল এবং রেডিয়েশন বের হয়ে আসে, যার সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে এখনও অজানা। এই জেটস খুবই শক্তিশালী, যা অ্যাক্রিশন ডিস্ক থেকে উৎপন্ন রেডিয়েশনকে সেন্টার থেকে আলোর গতিতে বহু দূরে নিক্ষেপ করে। 60-এর দশকে মহাকাশ গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীগণ আকাশে অদ্ভুত কিছু উজ্জ্বল বস্তু দেখতে পান। এগুলো দেখতে তারার মতো, কিন্তু উজ্জ্বলতার দিক থেকে তারার চেয়ে বহুগুণে ব্রাইটার। যেহেতু রেডিও টেলিস্কোপের সাহায্যে এই উজ্জ্বল বস্তুগুলোকে দেখতে পান, সেহেতু বিজ্ঞানীরা এদের নাম দেন কোয়াজি স্টেলার রেডিও সোর্স, সংক্ষেপে কোয়েজার, বাংলায় যার অর্থ নক্ষত্র সদৃশ্য রেডিও উৎস। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সকল কোয়েজার থেকে বিপুল পরিমাণ যে এনার্জি নির্গত হয়, যার কারণ এবং উৎস সেই সময় বিজ্ঞানীরা কোনোটাই ব্যাখ্যা করতে পারেননি। কেমিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি বা অন্য কোনো এনার্জি দ্বারা এত বিপুল শক্তির উৎসের কারণ ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে এই শক্তির উৎস কি? এর উত্তর একটাই, আর সেটা হচ্ছে গ্র্যাভিটি। আপনি যদি বিশাল ভরকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করেন, তবে সেখানে গ্র্যাভিটির শক্তি হবে অকল্পনীয়। বিজ্ঞানীরা তখন নিশ্চিত হলেন এই সকল উজ্জ্বল বস্তুগুলো একটি বিশাল বিশাল ব্ল্যাক হোল, যার অ্যাক্রিশন ডিস্ক থেকেই এই বিশাল উজ্জ্বলতা তৈরি হচ্ছে। কোয়েজারের কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলগুলো আসলে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যাদের ভর সূর্যের ভরের থেকে লক্ষ থেকে কোটি গুণ বড়। আর এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে। যদি তাই হয়, এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে কি কোনো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে? এর উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে অবস্থিত অন্যান্য তারার গতিবিধি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে সকল তারা কেন্দ্রের চারদিকে ঘুরছিল, সেই তারাগুলো যখন কেন্দ্রের কাছাকাছি অবস্থানে চলে আসে, তখন তাদের গতি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তারার এই অস্বাভাবিক গতির একটাই মানে দাঁড়ায়, তারাগুলো অবশ্যই এক্সট্রিম ভরের কোনো বস্তুর চারপাশে ঘুরছে। সেই বস্তুর ভর সূর্য ভরের চাইতে 40 লক্ষ গুণ বড়। সুতরাং এটা নিশ্চিত আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল,
যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার। 2022 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সাহায্যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টারের একটি ক্লিয়ার ছবি প্রকাশিত হয়। উল্লেখ্য, 2020 সালে রজার পেনরোজ কিন্তু এককভাবে নোবেল পুরস্কারটি জেতেননি। তিনি পুরস্কারটি জেতেন আন্দ্রিয়া গেজ এবং রেইনহার্জ গেঞ্জেলের সাথে যৌথভাবে, যারা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি আবিষ্কার করেছেন। স্যাজিটেরিয়াস এ স্টারের কেন্দ্র থেকে ইভেন্ট হরাইজনের দূরত্ব হচ্ছে 120 লক্ষ কিলোমিটার, যাকে শুয়ারশিল্ড রেডিয়াস বলে। বুঝতেই পারছেন মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি কতটা বিশাল। চলুন একটি ব্ল্যাক হোল তৈরি করি। এর জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন: বিশাল ভরযুক্ত মহাজাগতিক বস্তু এবং স্পেস টাইম। বিশাল ভরযুক্ত মহাজাগতিক বস্তু হিসেবে সূর্যের ভরের চেয়ে কয়েক হাজার গুণ ভরের একটি তারা কল্পনা করি, যা স্পেস টাইমের মধ্যে অবস্থান করছে। এখন কল্পনা করি তারাটি ধ্বংস হয়ে নিজস্ব গ্র্যাভিটির প্রভাবে কম্প্রেস কনডেন্সড অবস্থায় কেন্দ্রীভূত হয়ে একটি বিন্দুতে পরিণত হয়েছে, যার ফলে বিশাল ভরের বিন্দুটি স্পেস টাইমে বিকৃতি তৈরি করবে। তখন স্থানকালের বক্রতা এতটাই শক্তিশালী হবে, যদি এর যথেষ্ট কাছাকাছি কোনো বস্তু চলে আসে, তা এর প্রভাব থেকে কিছুতেই রক্ষা পাবে না। এই পয়েন্ট অফ নো রিটার্ন বা না ফেরার প্রান্ত সীমাকেই ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত বলে। ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলকে ঘিরে এক ধরনের সীমানা, যা এর ভিতরে যা রয়েছে তা থেকে এর বাইরে যা রয়েছে তাকে পৃথক করে। কোনো বস্তু যখন এই সীমানা অতিক্রম করে, তখন সে আর ফিরে যেতে পারে না। বস্তুটি মহাজগৎ থেকে পৃথক হয়ে যায়। তখন ওই বস্তুটির পরিণতি কি হয় তা আমরা কেউই জানি না। শুধু জানি একবার ব্ল্যাক হোলের ভিতর গেলে সকল বস্তুই অস্তিত্বহীনতার দিকে ধাবিত হয়। শুধুমাত্র বস্তুর অস্তিত্বহীনতা নয়, স্থান এবং কালকে যেভাবে আমরা চিনি তার অস্তিত্বও থাকে না। প্রকৃতপক্ষে পদার্থবিজ্ঞানের যে সূত্রের সাহায্যে আমরা মহাবিশ্বের সকল কিছুর ব্যাখ্যা করি, তা সব অর্থহীন হয়ে যায়। ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বের এক গভীর রহস্য। ব্ল্যাক হোলের ভিতর কি আছে? একটি সিঙ্গুলারিটি, অন্য কোনো মহাবিশ্ব, নাকি একেবারেই শূন্যতা? বিজ্ঞান এখনো খুঁজেই চলছে সেই প্রশ্নের উত্তর। তবে একদিন হয়তো আমরা সেই অন্ধকারের দ্বার পেরিয়ে জেনে যাব মহাবিশ্বের আসল রহস্য। আজকের মতো এ পর্যন্তই। যদি ব্ল্যাক হোলের এই রহস্যময় জগতে আরও গভীরভাবে ডুব দিতে চান, তবে বিজ্ঞানীর সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাবিশ্বের নতুন কোনো রহস্য নিয়ে হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায়।